অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী মাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সবচেয়ে বড় তাৎপর্য হলো পুরো ওয়ার্ল্ড বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। আপনি একটু আগে কে যেন বললেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো সেই বিষয়টাও জানানো এবং সেই যে আপনি 15 বছরের যে মিসরুল, যেই ধরনের অপকর্ম করা হচ্ছে, সেগুলোর থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে, সেই কাজগুলোও সবাইকে জানানো যে কি ধরনের রিফর্ম এই গভর্নমেন্ট এনেছে, কি ধরনের ইকোনমিক রিকভারি হয়েছে। আপনি জানেন একটা ভগ্ন মানে একদম আর্থকোয়েক শ্যাটার্ড একটা ইকোনমি এই গভর্নমেন্ট ইনহেরিট করেছিল। সেই জায়গায় আমরা এই গভর্নমেন্ট কি কি কাজ করেছে ইকোনমিকে আবার সেই আগের জায়গায় নিয়ে আসার জন্য, সেই জিনিসগুলো মেসেজগুলো দেওয়া। আর মূল মেসেজ হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে 15ই ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো। এবং অলরেডি আপনার এই গত রিসেন্ট মান্থ প্রত্যেকটা ওয়ার্ল্ডের টপ লিডাররা, টপ তাদের এনভয়রা আমাদেরকে জানিয়েছেন যে তারা ফুললি সাপোর্ট দিচ্ছেন এই গভর্নমেন্ট। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পার হলেও মেলেনি সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দী বাংলাদেশিদের মুক্তি। 24-এর গণঅভ্যুত্থানের সমর্থনে আন্দোলন করার অপরাধে কয়েকশো বাংলাদেশিকে আটক করে সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। এর মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক চেষ্টায় শতাধিক ছাড়া পেলেও মুক্তি পায়নি বেশ কয়েকজন প্রবাসী বাঙালি। ফলে নিদারুণ কষ্টে জীবনযাপন করেছে তাদের পরিবারগুলো। বিস্তারিত মিফতা গালিবের বিশেষ রিপোর্ট। 2024-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের মানুষের সাথে একাত্মতা পোষণ করে প্রবাসীরাও। তাদের মধ্যে ছড়িয়ে পড়ে আন্দোলন, কোনো দেশের রেমিটেন্স যোদ্ধারা নেমে আসেন রাস্তায়। মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় নেমে পড়ে কয়েকশো বাঙালি। মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সহ বিভিন্ন শহরে আন্দোলন করার অপরাধে কয়েকশো বাঙালিকে আটক করে সেদেশের আইন শৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় ছাড়া পায় শতাধিক আন্দোলনকারী। যদিও তখন নানাবিধ কারণে মুক্তি পায়নি বেশ কয়েকজন প্রবাসী। বছর পার হলেও এখনো তারা সেদেশের কারাগারে। 188 জন মানুষ 4 মাসের মধ্যে চলে আসে, তাহলে সেম মানুষগুলা, সেম লোক, সেম মামলা 11 মাস আজকে কেমনে থাকে? ফলে একদিকে যোগাযোগ বিচ্ছিন্ন, অন্যদিকে অর্থ সংকট সহ নিদারুণ কষ্টে জীবনযাপন করছে পরিবারগুলো। আমার 2টা বাচ্চা আছে, ওরা সারাদিন কান্নাকাটি করে ওরা বাবার জন্য, কিন্তু কোনোভাবে আমরা তার খোঁজ খবর পাচ্ছি না। আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে গেছে। আমরা সরকার আকুল আবেদন, সরকার যেন অতি দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা গ্রহণ করে। কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরত আসা রায়হান মিয়া জানান, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েও মেলেনি বাকি বন্দীদের মুক্তির আশ্বাস। আমি আসার সময় আটক ছিল 19 জন, এরপরে আটক হয়েছে আপনার আরও 6 জন, টোটাল 26 জনের মতন আছে আমাদের কাছে তথ্য। আমি যখন মার্চ 7 তারিখ রাত্রে মুক্তি পাই, তখন আমি আসার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় আমাদের যারা আগে মুক্তি পাইছে তাদের ভাইদের সহযোগিতায় আমি আবেদন করি, সে প্রেক্ষিতে কোনো সাড়া পায়নি। তবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, সরকার কাজ করছে, তবে সে দেশের নিয়ম নীতির কারণে দেরি হচ্ছে। তাদের দেশের আইন তো আমাদের দেশের আইন না, আমাদের এখানে আইন অমান্য করা যায় না। এখন যে সংখ্যককে তারা ছেড়েছে, বাকিরা তাদের কিছু সম্ভবত আরো স্পেসিফিক চার্জেস আছে যে কারণে, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে ছাড়াই নিয়ে আসা যায়। সরকারের যথাযথ পদক্ষেপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং আটক প্রবাসীরা মুক্তি পেয়ে পরিবারের মাঝে ফিরে আসবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। সর্বশেষ 1987 সালে জগন্নাথ কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে
সময় গড়িয়েছে বহুদূর। জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে বহু আগেই, শুধু হয়নি সেখানকার ছাত্র সংসদ নির্বাচন। তবে অবশেষে সেই খরা কাটতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্যানেল ঘোষণা না হলেও ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্ট। সবশেষ 1987 সালে জগন্নাথ কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গেল 38টি বছরে বুড়িগঙ্গার জল গড়িয়েছে বহুদূর। জগন্নাথের পুরনো দেয়ালের আস্তরণ খসে পড়েছে। জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে, শুধু হয়নি সেখানকার ছাত্র সংসদ নির্বাচন। তবে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে যকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। সাধারণ শিক্ষার্থীরা যকসু নির্বাচনের প্রত্যাবর্তনকে গণতন্ত্র চর্চার সুযোগ হিসেবে দেখছেন। প্রতিটা স্টুডেন্টের মধ্যে একটা খুবই পজিটিভ কাজ করতেছে, যে আসবে, হয়তো আমাদের নিয়ে কথা বলবে, আমাদের নিয়ে কিছু করবে। তো এটা নিয়ে আমরা সবাই খুবই আনন্দিত। 5 আগস্টের পরে ছাত্র রাজনীতিতে বিশাল বড় একটা পরিবর্তন হয়েছে। 5 আগস্টের আগে ছিল ভাই ব্রাদারের রাজনীতি, কিন্তু এখন 5 আগস্টের পরে এসেছে ওয়েলফেয়ার রাজনীতি। তো যে দলগুলো তুলনামূলকভাবে শিক্ষার্থীদের নিয়ে ওয়েলফেয়ারে কাজ করছে তারাই এগিয়ে আছে। এখনো আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা হয়নি, তবে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতারা ভোটারদের সাথে যোগাযোগ বাড়িয়েছেন। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্র দলের দাবির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেই কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের অন্যরকম একটি ভালোবাসা অনুভব এবং প্রীতি রয়েছে। বিশ্ববিদ্যালয় হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যতগুলো আন্দোলন সংগ্রাম, বিশ্ববিদ্যালয়ের যে এখানে বেতন দিয়ে পড়তে হতো শিক্ষার্থীদের, এই ধারাগুলো বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ, যে কোনো বিষয়ে যে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা অনবদ্য ভূমিকা ছিল। ক্যাম্পাসের সকল যৌক্তিক আন্দোলনে নেতৃত্বের সাথে ছিলাম, শিক্ষার্থীদের পাশে ছিলাম। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা আগে এসে সমাধান করার চেষ্টা করেছি এবং সামনের দিনগুলোতেও যাতে আমি এগুলো নীতি নির্ধারণী জায়গা থেকে রুট লেভেলের পরিবর্তন করতে পারি, সেই জায়গাগুলো বিবেচনা করে শিক্ষার্থীরা আমাকে ভোট দিবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা প্রার্থীদের। পরাজিত হলেও জয়ীদের সাথে কাজ করতে আগ্রহী তারা। আমাদেরকে উপর যদি শিক্ষার্থীরা আস্থা না রাখে, তাহলে যে নির্বাচিত হবে আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং ক্যাম্পাস গড়ার যে কাজগুলো আমরা বর্তমানে করে যাচ্ছি, এই কাজগুলোর সাথে ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যেই নির্বাচিত হয়, আমি বিগত দিনে যেভাবে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে থেকেছি, এইভাবেই সামনের দিনগুলোতে আমি তাদের সাথে থাকবো। কেউই হেরে যায় না, আসলেও সকলেই একটি অবস্থান থেকে একটি অবস্থান তৈরি করে এবং কাজের পরিবেশ তৈরি হয়, যে পরিবেশে সকলে একসাথে কাজ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংকট বহু পুরনো। এছাড়া ক্যাফেটেরিয়া, পরিবহন, গবেষণা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না। যোগসূত্রে নির্বাচিতরা এসব সংকট কাটাতে কাজ করবেন এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাকাশ্বর এলাকার মানুষজন সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসা সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে গাইনি ডাক্তার না থাকায় নারীরা সমস্যার মুখে। উপজেলা প্রশাসনের আশ্বাসে কিছুটা স্বস্তি পেলেও রোগীরা এখনও প্রত্যাশা করছেন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি যেন নিয়মিত এবং নির্বিচ্ছিন্নভাবে তাদের সেবা দিতে পারে। বিস্তারিত AKM শিশিরের রিপোর্টে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাকাশ্বর এলাকায় এই উপস্বাস্থ্য কেন্দ্রটি স্থানীয় জনগণের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্রের ভরসা হলেও নেই নিয়মিত চিকিৎসক। প্রতিদিন সকালে দূর দূরান্ত থেকে রোগীরা এলেও চিকিৎসা সেবা না থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বিশেষ করে গাইনি চিকিৎসক না থাকায় নারীরা পড়েছেন চরম বিপাকে। তবে স্থানীয়দের দাবি কেবল আশ্বাস নয়, চাই বাস্তবেও সমাধান। সমস্যা তো মহিলা ডাক্তার নিয়ে, এখানে তো আসেও না, ওষুধপত্র তেমন একটা দেয় না। যদি মহিলা ডাক্তার থাকতো, মেয়েদের যে সমস্যা ওইগুলো ভাঙ্গা বলা যাইতো। পুরুষের কাছে তো সবকিছু সবাই বলতে পারে না। মহিলা মানুষের ঠান তো মনে করেন যে সব কথাই কম যায়, এরা রোগ হয়েছে দেহন যায়। যে ওষুধ দেয় তার কাছে জিজ্ঞাসা করলাম যে আমাদের মহিলা ডাক্তার, কয় উনি আসে না, উনি এই জায়গাতে রিটায়ার্ড হয়ে গেছে। আমি রিটায়ার্ড হয়ে গেছে, তার পরিবর্তে তো একজন আসবে। তো বলতে যে না, আর আসবে না, আপনি সদরে পাঠান। ডাক্তার মাঝে মাঝে থাকে, আবার মাঝে মাঝে থাকে না। মাঝে মাঝে বসে, মাঝে মাঝে বসে না, আসে মাঝে আসে না। আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, দুই জায়গা চলে জায়গা। বিভিন্ন জেলা মানে বড় ডাক্তার আসে, 1 দিন 2 দিন এসে বসে, এমনি চিকিৎসাই নাই, ওষুধের ব্যবস্থা ভালো না। মাঝে মধ্যে তো
ডাক্তার থাকেই না, সাথে ওই যে ওষুধ দেয় যে উনিও থাকে না। আর এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে চিকিৎসা সেবার ঘাটতি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিদিন যাওয়ার কথা, যদি তারপরে না যায় ওখানকার যারা নাগরিক আছেন বা জনপ্রতিনিধি আছেন তাদেরও দায়িত্ব আছে, তারা যদি আমাকে জানায় বিষয়টা আমি সে অনুযায়ী ব্যবস্থা অবশ্যই নেব। স্থানীয় প্রশাসনও জানিয়েছেন যদি দায়িত্বে গাফিলতি প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। সরজমিনে পরিদর্শন করে দেখব যে কেন সঠিকভাবে সে সেবাটা দিতে পারছে। সরকার কর্তৃক যেটা সরবরাহ করতে সেটা অবশ্যই সেখানে থাকতে হবে এবং সাধারণ মানুষকে যেটা দেওয়ার যোগ্য তাদেরকে দিতে হবে। আর যদি কোনো এরকম ব্যত্যয় পেয়ে থাকি যে তারা ইন্টেনশনালি এরকম কোনো মিস্টেক্স করছে তাহলে আমরা দপ্তরকে লিখবো যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এই উপস্বাস্থ্য কেন্দ্রটির সেবা কার্যক্রম যদি নিয়মিত ও মানসম্মতভাবে চালু থাকে এটি হয়ে উঠতে পারে এলাকার সাধারণ মানুষের জন্য এক আশীর্বাদ। তবে এখনই দরকার প্রশাসনিক তৎপরতা ও নজরদারি। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে কুষ্টিয়ার ৬টি উপজেলার ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। চলছে যে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারিগরদের নিপুণ হাতের রং তুলির ছোঁয়ায় এখন উজ্জ্বল জেলার ২৫০টি পূজা মণ্ডপ। দুর্গোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। শরৎ এর আকাশে ভেসে বেড়াচ্ছে ভেজা মেঘের ভেলা, বাতাসে শিউলি ফুলের গন্ধ, দিগন্ত জুড়ে ফুটেছে কাশফুল। এমনই শরতের মেঘের ভেলায় গজে চড়ে আসছেন দেবীর দুর্গা। সারা দেশের মতো কুষ্টিয়াতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এবছর প্রতিমা তৈরির সমস্ত উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না প্রতিমা তৈরির কারিগররা। সরকার আমাদের দিকে সীমিত পরিমাণেও তাকায়, তা মনে করি বাংলাদেশের যে কয়টি শিল্পী আছে তাদের অনেক উপকার হয়। এটা এক প্রকার আমাদের একটা শখ, আবার জীবিকা নির্বাহ। আমারও খুব শখ যে এই কাজটা যে আমি আছে করতে পারবো, নিজেও একদিন আছে মানে করব, অনেক বড় হব, এটা মানে আমার আশা। চলে কোনো রকমের, ঠিক আছে, নাচ খেলার মতো এরকম আর কি চলে। যদি জিনিসপত্রের দাম অনুযায়ী প্রতিমার দাম বাড়ানো যায় তাহলে আমাদের অনেক আর কি মানে কাজ করার আগ্রহটা বাড়বে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতায় এবারের উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, র্যাব তারা নিয়মিত আমাদের খোঁজখবর নিচ্ছে এবং মিটিং করছে আমাদের কর্তৃপক্ষের সাথে। তাতে করে আশা করছি কোনো সমস্যা হবে না, নিরাপত্তার দিকে ভালোই। প্রশাসন কঠোর ভূমিকা পালন করছে, আশা রাখি এবার আইন শৃঙ্খলার দিক থেকে খুব ভালো অবস্থানে থাকবে কুষ্টিয়া। কুষ্টিয়া সদর থানার নিরাপত্তা দিয়েছে, আমাদের কোনো আশঙ্কা নেই, আমরা মোটামুটি ভালো আছি। এবারের দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। প্রতিটা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, সেখানে আমাদের পুলিশ সদস্যরা নিয়মিত যোগাযোগ রাখছেন। একই সাথে আমাদের পূজা চলাকালীন সময়ে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকে প্রতিটা পূজা মণ্ডপে, কোথাও একজন কোথাও দুইজন, এবং প্রতি 7টা পূজা মণ্ডপকে কেন্দ্র করে একটা আমাদের মোবাইল পার্টি থাকবে। আমাদের ডিবি পুলিশ রেগুলার ডিউটি করবে এবং ডিএসপি গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে। কুষ্টিয়া কিন্তু এখন জরিপের হিসাবে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দিক দিয়ে মাঝারি ঝুঁকিপূর্ণ জেলা। সুতরাং আমরা মনে করি যে প্রশাসনের নজরদারি দেওয়ার যে ভঙ্গি, যে ধরন, সেটা কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্তৃক এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে ইন্টারিম সরকারের গাফিলতির জবাব এবং নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুরের মহানগরের আয়োজনে রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাল সহ জেলা মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ। আমরা সর্বোচ্চ ভাবে আমরা
পাশে থাকবো এবং এই লড়াই আমরা জিতবো। এবং আক্তার ভাইয়ের উপর যারা হামলা করেছে তাদের অতি দ্রুত গ্রেপ্তার করা হবে এবং আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল শেখ হাসিনা সহ তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করতে হবে। ধন্যবাদ সবাইকে। সেই শান্তিপূর্ণ পরিবেশ আমাদেরকে রাখতে দেবে না। সেজন্য আমরা বলতে চাই আগামী নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার আমরা চাই এবং চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, রাষ্ট্রীয় সংস্কার আর দৃশ্যমান বিচার পাশের দেশ ভারত চায় না। এটি হলে ভারত বাংলাদেশকে আর গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না। মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার আয়োজনে গণসমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, সংস্কার ও দৃশ্যমান বিচার হওয়ার আগেই বর্তমান অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করেছেন, কিন্তু জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, চোখ হারালেও সেই ভাষা বর্তমান সরকার বোঝে না। সংস্কার এবং দৃশ্যমান বিচার আমাদের সামনে দৃশ্যমান হওয়ার আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন। আমাদের দাবি ছিল যে জুলাই অভ্যুত্থানে আমাদের হাজার হাজার মায়ের কোল যে খালি হলো, যারা পঙ্গু হলো, চক্ষু হারালো, সেই ভাষা কি আপনারা বোঝেন না? সিরাজগঞ্জের চৌখালী উপজেলার এনায়তপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে এখন পর্যন্ত অন্তত 25টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঘরবাড়ির টিনের চাল ও গবাদি পশু চোখের সামনে নদীতে তলিয়ে যাওয়ায় এলাকা জুড়ে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ভাঙন অব্যাহত থাকলে মসজিদ, মাদ্রাসা, সদিয়া, দেওয়ানতলা, শঙ্কর হাটি উচ্চ বিদ্যালয় সহ অন্তত 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকির মুখে পড়বে। এ বিষয়ে চৌখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে জেলা সমন্বয়ক সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে। তারা দ্রুতই স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ পারভেজ। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হিসেবে তিনি কখনো কোনো জাতিকে বিভাজিত করেননি। কাজেই আমরা সংখ্যালঘুও নয়, সংখ্যাগুরুও নয়, আমরা বাংলাদেশের নাগরিক। দিনাজপুরের বিরামপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এক অনুষ্ঠানে উপজেলায় 41টি দুর্গাপূজা মন্দিরে আর্থিক অনুদান বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন এমন মন্তব্য করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এইভাবে আমাদেরকে বিভাজিত করেন নাই। এই ভূখণ্ডে আমরা যারা আছি তাদের সবার পরিচিতি দিয়েছেন, আমরা বাংলাদেশি, আমরা সংখ্যালঘু না, সংখ্যাগুরু না, আমরা সবাই এই ভূখণ্ডের মালিক, এই দেশের নাগরিক। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে র‍্যাব 6-এর আওতাধীন 8টি জেলায় পূজা মণ্ডপ, মন্দির ও আশেপাশের এলাকা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার র‍্যাব 6-এর অধীনে খুলনায় অবস্থিত ধর্মসভা মন্দির, শীতলা বাড়ি মন্দির, দোলখোলা এবং শিববাড়ি কালী মন্দির পরিদর্শন করেন। পূজা মণ্ডপ কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল চলমান আছে। পাশাপাশি মণ্ডপ এলাকায় সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে। দুর্গাপূজার সময় নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করতে সব ধরনের সতর্কতা গ্রহণ করা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে দিনাজপুরে পার্বতীপুরে প্রস্তুতিমূলক সভা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, পার্বতীপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মিরাজুল হক মাহি, মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কৈলাস প্রাসাদ সোনা সহ বিভিন্ন মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গাজীপুরের কালিয়াকৈরের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি কল্পে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টালাবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল ইসলাম বাবুল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মুজিবুর রহমান সহ অন্যান্যরা। মাদারীপুরের কালকিনিতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী সাইফুল আরিফিন। এ সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা AKM শিবলি রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় চুরি, ছিনতাই, যানজট নিরসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে মোট উৎপাদিত ধান ও চালের বড় যোগান আসে দিনাজপুর থেকে। বিশেষ করে সুগন্ধি কাটারি ভোগ চালের জন্য বিখ্যাত জেলা দিনাজপুর। তাই শস্য ভান্ডার খ্যাত দিনাজপুরের নিরাপদ ধান উৎপাদনে ব্যাপক উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। ধান উৎপাদনে ক্ষতিকারক পোকা দমনে কীটনাশকের ব্যবহার কমাতে আলোক ফাঁদের ব্যাপক ব্যবহার শুরু করেছে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন সহ উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিজে ফসলের মাঠে গিয়ে কৃষকদের নিয়ে আলোক ফাঁদের কার্যক্রম পরিচালনা করছেন। এতে করে আমন ধান উৎপাদনে ব্যাপক হারে কীটনাশক ব্যবহার কমে গেছে।